বিশ্বের যা কিছু মহান তার পেছনে কবি নারীকে অর্ধেক স্বীকৃতি দিলেও বাংলাদেশের বাস্তবতা বলে ভিন্ন কথা। এখনও এই দেশে নারীকে পথ চলতে হয় অনেক বাধা পেরিয়ে। বিশেষ করে দেশ জুড়ে এমন অনেক নারী আছেন যাদের লড়াইয়ের গল্প আমাদের কাছে অজানা। বাংলাদেশের হৃদয় হতে এই অজানা গল্পগুলো হতে পারে আমাদের অনুপ্রেরণা। ঢাকার গোড়ানের একটি ভবন ভূঁইয়া হাউস। এই ভবনে কাজ করছেন প্রায় 2200 পোশাক কর্মী। এতগুলো মানুষের কর্মসংস্থান যার হাত ধরে, তার ছোটবেলা কেটেছে মানুষের অবজ্ঞা আর অসম্মানের মধ্য দিয়ে। পুরুষের দেহে নারী হিসেবে জন্ম নিলেও তিনি হাল ছাড়েননি। লিঙ্গ বৈচিত্র্যের কারণে উপেক্ষিত হয়েছেন সেই সময়কার সিদ্দিক। ধাক্কা খেয়েছেন বারবার, আবার ঘুরেও দাঁড়িয়েছেন। অদম্য মনের শক্তি দিয়ে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। সিদ্দিক থেকে আজ তিনি সিনথিয়া, একজন সফল উদ্যোক্তা। ছোটবেলা যখন আমি আপনার ক্লাস 5-এ পড়ি, তখন থেকেই আমার মনে একটা জাগলো যে অ্যাকচুয়ালি একটা মেয়ে একটা ছেলে, তার মাঝখানে মনে অন্য একটা জন্ম আছে, সেটাই আমি হয়তোবা। সেই জীবনটা থেকে তখন আমি চিন্তা করলাম যে না, আমার নাম সিনথিয়াটাই যায়, আমি সবাইকে সিনথিয়াই বলবো জোর গলায়। তখন থেকে আমি সিদ্দিক থেকে সিনথিয়া বলা শুরু করলাম। পুরুষ থেকে নারী হয়ে ওঠা এই মানুষটির চলার পথ সহজ ছিল না কখনো। পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে গরুর খামার করেন, কিন্তু 98-এর বন্যার পর সেই খামার ক্ষতির মুখে পড়ে। শুরু হয় নতুন যুদ্ধ। মায়ের কাছে শেখা সেলাইয়ের কাজ দিয়েই নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু। আমি তখন চিন্তা করলাম যে না, আমি বসে থাকবো না, আমি এখন এইটাকে বাদ দিয়ে আরেকটা কি করা যায় সেটা আমি করব। লিঙ্গ বৈচিত্র্যের কারণে বারবার আঘাত এসেছে, তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন সিনথিয়া। আমি হাত পাতবো না কারো কাছে, আমি রাস্তায় নামবো না। যারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এ দিয়েছে সে দিয়েছে, তাদেরকে আমি দেখাবো যে না, আমি পারছি। মার্কেটে গেলে আমাকে তারা তো জায়গা দিতই না। কখনো মার খেতে হয়েছে, কখনো অত্যাচারিত হয়েছে, কখনো ডিল ছুটছে। আমি সবসময় চিন্তা করতাম যে আমার ভাইটা বড় হয়ে যাবে, আমার বোনরা বড় হবে, ওদের অধীনে আমি থাকবো সারা জীবন। কিন্তু এটা তো আমার জীবন না। একটা বল তৈরি করলাম, মনের মধ্যে শক্তি তৈরি করলাম যে আমি যখন ফার্ম চালাইতে পেরেছি, এটাও আমি পারবো। আড়ংয়ে ঢুকে দেখি কি হয়। যে ভয়টা নিয়ে গেছিলাম আড়ংয়ের মধ্যে, আমি যখন গেটে ঢুকলাম তখন তাদের মানে পরিবেশ, তাদের কথাবার্তা দেখে না মুগ্ধ হয়ে গেলাম। আপনার মগবাজার শোরুমে গিয়েছিলাম, তখন বাপ বলছি যে আপনারা যে এগুলি বানাইতেছেন, এটাকে আপনাদের উপর থেকে বানাই নিচে নিয়ে আসেন। তারপরে আমাকে ওই সেলসম্যান বলতেছে যে না না, কি বলেন, আমাদের বিশাল প্রজেক্ট এগুলো। সাধারণ কর্মীদের পাশাপাশি সিনথিয়ার প্রতিষ্ঠানে এখন কাজ করছেন 2 শতাধিক লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ মানুষ। আমি হাতিঝিল চা বিক্রি করতাম, তখন ম্যাডাম যখন আড়ংয়ে যাচ্ছে তখন ম্যাডামের সাথে দেখা হয়েছে। পরে ম্যাডাম বলতেছে যে তুমি এখানে কি করো? আমি বললাম যে ম্যাডাম আমি এখানে চা বিক্রি করি। পরে বলতেছে এই রোদ্রের মধ্যে চা বিক্রি করে কয় টাকা পাও? আমি যে পাই 300-400 টাকার মতো পাওয়া যায়। তো ম্যাডাম বলতেছে যে তুমি আমার সাথে চলো আমার অফিসে, তোমাকে আমি কাজ শেখাবো, তুমি আমার এখানে কাজ করবে। তারপরে ম্যাডাম নিয়ে আসছে, আর তারপর থেকে এখানে কাজ করবে। আমাদেরকে কেউ কর্মস্থান দিচ্ছে, আমরা নিজে প্রায় দাঁড়াতে চাই। আমরা এখানে মেয়েদের হাতে ধরে কাজ শেখাই। জানতাম না, তুই আর শিখেছিস, আমি সেখানে শিখেছি। আমরা শ্রমিকদের সবসময় সুবিধা দিই, সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে এখানকার মানুষরা সিনথিয়ার মতো অদম্য, কোনো কিছুতেই দমে যান না। এটি একটি উদাহরণ। এই উদাহরণ আমাদের বেঁচে থাকার শক্তি আর সাহস যোগায়। এবার শোনা যাক আত্মহত্যার পথ থেকে ফিরে আসা আরেকজন সাহসী নারীর গল্প।
উপজেলার পোরশার প্রত্যন্ত গ্রামে জন্ম, নাম বনিতা খালকো। মাকে হারিয়েছেন ৩ বছর বয়সে, বড় হয়েছেন সৎ মায়ের সংসারে। অনাদরের সেই জীবনে কখনো এসেছিল অভিমান। কৈশোরে অভিমান আর অপমানে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। আত্মহত্যার পথ বেছে নেওয়া সেই বঞ্চিত মানুষটি আজ নিজেই নিজ পথের চালক। একটু বড় হয়েছি তো বিয়ে দিয়ে দিছে, খুব আফসোস করতাম। পরে ভাবলাম যে চলো যাই, আমরা ঢাকায় যাই দুজনে। গার্মেন্টসে কাজ করবেন বলে ঢাকায় আসা, কিন্তু 2 সন্তানের মা বনিতা অন্য কিছু করতে চান। সঙ্গে ছিল স্বামীর সমর্থন, ছিল আত্মবিশ্বাস। এই ঢাকা শহরে আমি দেখবো আমি কখনো কল্পনায় ভাবি নাই, তো গাড়ি চালাবো তো সেটা দূরের কথা। আমাদের বৌদি বলতেছে যে ব্রাক থেকে এরকম ড্রাইভিং শিখাই, 3 মাস শিখাবে, খাওয়া দাওয়া সব কিছুই ওনাদের, চাকরিও দিবে ওনারা। উনি বলছে আমার হাজবেন্ডের সাথে, তো আমার হাজবেন্ড আমাকে বলার সাহস পায় না, তারপরে বলছে কয়েকবার। মহিলারা তো অনেক বিমান চালাইতে পারে, তাহলে তুমি কেন এই 4 চাকার মনে করো মাটির নিচে চালাইতে পারবে না কেন? গাড়ির স্টিয়ারিংকে আপন করে নিয়েছেন তখন থেকেই। এরপর মূল পরীক্ষার মুখোমুখি বনিতা। আমি যতটুকু জানি মানে ঢাকা শহরে মানে অনেক ট্যালেন্ট লাগবে, অনেক শিক্ষিত, অনেক ট্যালেন্ট লাগবে, কিন্তু আমি তো ওরকম মানে ওরকম লেখাপড়া করি নাই বা ওরকম ট্যালেন্টও না। কিন্তু আসলে মানে আমার হবে না, মানে মন থেকেও একটু ইয়ে ছিলাম, মানে আমার মনে হবে না। ভালো হয়েছে ইন্টারভিউটা। আমি তো প্রথমে জীবনে তো ইন্টারভিউ দিই না, জীবনে চাকরি করি না, এটাই প্রথম। আমি তো অনেক ভয় পেয়েছি কিনে জিজ্ঞাসা করে। বনিতা খালকো এখন একজন পেশাদার গাড়ি চালক। জীবনের বৈরিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলা একজন অবিচল আত্মবিশ্বাসী মানুষ। কৈশোরে অর্থাৎ জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন নানি রমণী রানী। নাতনির এই সাফল্যে দারুণ খুশি তিনি। যখন ছোট ছিল তখন কত দুঃখ কত কষ্ট হয়ে মানুষ হলো, ওরা যদি ভালো থাকে তো আমারও ভালো। অদম্য ইচ্ছা শক্তির সঙ্গে স্বজনদের সহযোগিতা জীবন নিয়ে ভাবতে শিখিয়েছে। সঙ্গে ছিল পেশাগত জীবনে সহকর্মীদের সমর্থন। জীবনের চলার পথে এখনই থেমে যেতে চান না বনিতা, যেতে চান বহুদূর। উত্তরের জনপদ রংপুরের গঙ্গাচড়া, তিস্তাপাড়ের নদী ভাঙা মানুষের দীর্ঘশ্বাসগুলো এখানে মিলিয়ে যায় বাতাস আর পানিতে। একটা সময় ছিল যখন বছরের একটি সময় 2 বেলা ভাতের জন্য চলত হাহাকার। মান্দ্রাইন গ্রামে এই হাহাকারের ভেতর জন্মেছেন শামসুন নাহার, যার শৈশব ছিল দুরন্ত। নানা নানি ডাকতেন পুতুল নামে, কিন্তু সেই পুতুলের বিয়ে হয় 13 বছর বয়সে, যখন তার পুতুল খেলার সময়। যখন 5 পাস করলাম তখন তো আমার বাবা আর পড়াতে পারলো না, তখন তো আগের যে ছিল তো ছোটতে বিয়ে দিয়ে দিল। তখন তো বিয়ের পরে আমি কিছু বুঝিনি, সেটা থেকে আমি বুঝি আমার মতন কোনো মেয়েরা খেলেনি, আমি বড় বড় ছেলেদের সাথে আমি খেলছি। স্বামী মারা যান কয়েক বছর পর। 2 সন্তানকে নিয়ে শুরু হয় নতুন লড়াই। শুধু টিকে থাকাই নয়, সন্তানদের পড়াতে হবে, মানুষ করতে হবে, এই স্বপ্ন ছিল শুরু থেকেই। মারা যাওয়ার পরে তো আমি এখন কি করি, কিভাবে সংসার চালাই, কিভাবে কি করি না করি, খুব মানে চিন্তা তো করিলাম। এখন কি করলাম, মানুষের কাজে গেলাম। যাই বলে বলুক, আমাকে বাঁচতে হবে, আমার একটা ছেলে মেয়ে লেখাপড়া করতেই হবে, মেয়েটা যাই হোক ছেলেটাকে মানুষ করতেই হবে আমার। সমাজের মানুষের নানান কথার বিপরীতে শামসুন নাহার ছিলেন তার সিদ্ধান্তে অটল। 7-8 বছর পরে আমি এই যে ব্র্যাকের গরু পেলাম। মুরগি ডিম পারে, মুরগি ডিম খায়, মুরগি ডিম বেশি, তখন বেশি করে চাল টাল আনতে ধরলাম খাবার। তখন আর তো আমি কাজে যাবার পাইনি, এলে ঝামেলা নিয়ে। এখন তো গরু পালি না, মুরগি পালি, হাঁস টাস ছাগল আছে, এরকম করে ফিরে আবার গরু বড় হয়ে গেল, গরু বিক্রি করলাম। এখানে ফিরে আবার 5 শতক জমি নিলাম, 50,000 টাকা শতক নেওয়ার পর তো ছেলে লেখাপড়া করতেছে, এখন তো অনার্স পড়তেছে। সন্তানরা বড় হতে থাকে আর জীবনের সকল বাধা হার মানতে থাকে শামসুন নাহারের অটল ইচ্ছে শক্তির কাছে। মোহাম্মদ সাকিব হাসান ইংরেজিতে অনার্স পড়ছে। মায়ের লড়াই দেখে সাকিবও অটল
মায়ের স্বপ্ন পূরণ করতে। বর্তমানে ইংলিশ নিয়ে পড়তেছি, ভবিষ্যতে ইংলিশ সাবজেক্ট নিয়েই বিজনেস করতে চাই। যে মানুষগুলো একসময় কটু কথা বলতেন তারাই এখন গর্বের সাথে শামসুন নাহারের সাফল্যের কথা বলে বেড়ান। শামসুন নাহারের নিজের কেনা জমিতে ঘর হয়েছে, দারিদ্র্য পালিয়েছে, ঘরে এসেছে স্বাচ্ছন্দ্য। কৈশোরে অ্যাসিড সন্ত্রাসে ঝলসে যায় তার মুখ, থমকে যায় জীবন। সেই থেমে যাওয়া জীবনটাকে নিজের চেষ্টায় বদলে ফেলেছেন রত্না। অদম্য প্রাণশক্তি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 5-10টা মানুষের মতোই জীবন ছিল, কিন্তু আমার জীবনটা শুরু হওয়ার আগেই থামাই গেছে। মানে মাঝে মাঝে যখন মনে পড়ে যে আমার সেই 99 সাল থেকে আমার এই সাল পর্যন্ত আমার মনে হয় যে আমি 2-3 বার জন্মগ্রহণ করছি। কৈশোরের ভয়াবহ সেই ঘটনার কথা মনে পড়লে এখনো শিউরে ওঠেন রত্না। হাসপাতাল থেকে হাসপাতাল সর্বস্ব দিয়ে পরিবার তার চিকিৎসা করায়। পাশে দাঁড়ায় কিছু মানবিক মানুষ। মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমি যখন আমার 99 সালে অ্যাসিড মারে, আমি তো পরে যখন ভারত থেকে চিকিৎসায় আসলাম, আসে আমি শুধু ঘরের ভিতরেই থাকতাম। আর অনেকে অনেক কথা বলতো, সমাজের অনেক ধরনের মানুষ, আমার পরিবারের মানুষও বলছে, আশেপাশের মানুষও বলছে। আমি ঘর থেকে তখন বের হতাম না, যে মুখ আর দেখাবো না কাউকে, মানে খুব কষ্ট হতো। জীবন বেঁচে গেলেও পুড়ে যাওয়া মুখ নিয়ে আর বাঁচতে ইচ্ছা করছিল না তার। কিন্তু স্কুলের শিক্ষকদের তাগিদে আবার শুরু হয় পড়াশোনা। তারপরে আস্তে আস্তে আমার আবার স্কুল থেকে স্যারেরা আর কি একজনে পাঠায়, যে আয়া দিদিকে পাঠায়, যে ওর কাছে যে রাত্রে থেকে ওকে বুঝায় স্কুলে নিয়ে আসার জন্য। আমার এমনিতে স্কুলের স্যার ম্যাডাম, তারপরে আমার বন্ধুরা যারা ফ্রেন্ডস ইসেরা আছে, এদের কাছ থেকে আমি এনাদের কাছ থেকে কোনো খারাপই পাইনি। সবাই আমারে খুব ভালোবাসছে এবং ভালো জানছে। পাশাপাশি যোগ হয় পরিবার চালানোর ভার। সংসারে যে অভাব, ভাই বোন 3 জনে পড়াশোনা, তারপরে ভাই তখন ছোট। আমি টিউশনি করতাম আর দর্জির কাজও করছি। আবার কিছুদিন আস্তে আস্তে আবার পরে যে কিছুদিন শাড়ির ব্যবসা করছি। আবার একটা ছোট এনজিও জব করতাম। এরকম আবার একটা প্রি ক্যাডেট স্কুলে 5 বছর জব করছি ওই পড়াশোনার ভিতরে। তা আমার তখন হতো যে আমি কিভাবে সংসার মানে করে আমি চলবো, আবার সংসারে সবাইকে চালাবো। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো যেভাবেই হোক। মনের শক্তিতে ভর করে শেষ করেন অনার্স ও মাস্টার্স। নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার শিক্ষা থেকে এখন সাহস যোগাচ্ছেন অগণিত নির্যাতিত নারীদের মনে। জয়িতা পুরস্কার পেলাম 2014 সালে ব্র্যাকের মাধ্যমে। ব্র্যাকে আসলাম আমি 2018 সালে। গ্রামের যারা দরিদ্র কিছু নারীরা আছে, এনাদের সামাজিক ক্ষমতায়ন, যারা নিজের ক্ষমতায়নটা কিভাবে পাবে এই পথটা দেখানো, আর আপনার যে নারী নির্যাতন, সহিংসতা মুক্ত, এইগুলা আর কি আমরা এই নিয়েই কাজ করি। সবাই বলেন আমরা বাল্য বিবাহ দিব না, আমরা বাল্য বিবাহ দিব না। কত ধরনের কষ্ট, কত ধরনের সহিংসতা আছে সমাজে, যে একজন নারীর জীবন কীরকম, তা এদের কথা শুনে খুব খারাপ লাগে। তখন আমার নিজের মনে হয়, আর এদের পাশে দাঁড়াতে পারে আমার বেশি ভালো লাগে, যে আমি অন্তত আমার দ্বারাই একটু উপকার হচ্ছে মানুষের, এটুকুই ভালো লাগছে। রত্না এখন অসংখ্য নারীর কাছে ভরসার জায়গা, বিপন্ন নারীদের কাছে এক লড়াকু মানুষের দৃষ্টান্ত। প্রকৃতির সাথেও মানুষকে কত না লড়াই করে টিকে থাকতে হয়। সাতক্ষীরার অনিমার গল্পটি নোনা আর মিঠা পানির লড়াইয়ের গল্প। গ্রামের নাম যদুয়ারডাঙ্গা। সুন্দরবন উপকূলের এই জনপদের জন্য আশীর্বাদ আর অভিশাপ দুটোই নদী, খাল আর মাছের ঘের। সারা বছর পানির মধ্যেই তাদের বসবাস। আর তাই এই এলাকার মানুষের কাছে পানির অপর নাম জীবন নয়, মরণ। লবণ পানির সঙ্গে বসবাস এই অঞ্চলের মানুষের দীর্ঘ সময়ের। অমাবস্যা কিংবা পূর্ণিমার জোয়ারে তলিয়ে যায় সবকিছু। মাঝে মাঝেই আঘাত করে সিডর আইলার মতো ঝড় ও জলোচ্ছ্বাস। এরকম আস্তে আস্তে শুরু হতে হতে সন্ধ্যা যত হয়েছে তত
আস্তে বেড়েছে। এবার বাড়তে 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 যখন রাত 10টা 11টা 12টা বাজে সেই সময় দিল একখান ঝড়, কি বড় ঝড়। জীবন হয় বিপন্ন, তলিয়ে যায় সারা জীবনের সম্পদ এবং আত্মবিশ্বাস। আয়লা থেকে তো আমরা খাতে পারিনি অনেক দিন, মানে ওই 1 কিলো চাল নেওয়ালে তা ওই হালকা করে রান্না করে তো কারো হতো না, এরকম দুর্দশা গেছে। অনিমা রানীর জীবনযুদ্ধ শুরু তখন থেকেই। সংসারের শুরুতেই আঘাত করে জলোচ্ছ্বাস। মাছের ঘের বলতে আমার কিছু ছিল না, সব তো সমান হয়ে গেছিল। বাড়ির ভিটে জল উঠছে, ও দাঁড়াইছে, তো ওসব জায়গা আমার তখন এটা একটু গেতনি ছিল, তো ঘর ছিল না, ঘর থাকতাম ওই ঘরে, কিন্তু সব ডুবানো ছিল। আমার গরু ছিল আছে 16টা না 17টা, তো সব মারা গেছিল, সব বেশিল। গোয়াল ছিল না, দেল চাপা পড়িল, সব একটা বাঁচিনি। ছাগল ছিল একটাও বাঁচিনি, সব মারা গেছিল। স্বামী আর সন্তান নিয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি অনিমা। আবারও গড়তে হবে সবকিছু, মানুষ করতে হবে মেয়েকে। কিছু না থাকলে যেমন চলে ওই রকম চলতো। আর এক শ্বাস খেতাম, হয়তো আরেক শ্বাস খেতাম না, এইভাবে দিন যেত। লবণ পানির এই জনপদে অন্য কি করা যায়? সমাধান মিলে লবণ পানিতেই। বিশুদ্ধ পানির অভাব পূরণে পরিশোধন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেন অনিমা। একজন এসে বলল কি যে তুমি তো খুব দুরবস্থার ভিতরে আছো, একটু একটা প্ল্যান বসাও, খুব প্রচুর বেচাকেনা হবে, ভালো হবে। আচ্ছা, এখন তো টাকা নাই। তা বলছে কি টাকা নাই, টাকার জোগাড় হয়ে যাবে। একটু চেষ্টায় ঋণও মিলে যায়। আশাশুনির যদুয়ারডাঙ্গার মানুষের কাছে পানির চিরচেনা সংজ্ঞাটাই যেন পাল্টে গেল। নোনা পানির এলাকায় মিঠা পানি বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন উপকূলের এই দৃঢ়চেতা নারী। আমাদের মনে করেন এই জায়গায় পানির খুব কষ্ট, এখান থেকে আমরা সারা বছর পানিটা পাই, সেটা আমাদের একটা সৌভাগ্য মনে করি। আমাদের এলাকায় এমনি সম্পূর্ণ নোনা পানি, যার জন্য কেউ মানে এটা কেউ খাওয়ার যোগ্য না। এই পানিটাই মূলত আমরা খাচ্ছি। সামনে এগোবার চেষ্টা আছে, সেই টাইমে হাত পা ছেড়ে দিলে তো আমি তো একদম খেলে লেগে মরে যেতাম জায়গায়, কিন্তু বল করে নিয়ে তো সামনে এগোইছি, আর বাকি জীবনটা এগোতে থাকবো। আসার তো শেষ নেই। হ্যাঁ, এরপরেও মাঝে চিন্তা ভাবনা করছিলাম যে ফিল্টারের বোতল যে পানিটা করতে হয়, ওইটা একটা চিন্তাভাবনা ছিল। সেটা জানি ওটা করতে গেলে না বহু পয়সা পড়বে। স্বপ্ন দেখছেন মেয়েকে পড়াবেন শেষ পর্যন্ত। ঘর আলো করে এসেছে আরেক সন্তান। অনিমার স্বপ্ন আরো অনেক মানুষের কাছে মিঠা পানির স্বাদ পৌঁছে দেয়া। ভিন্ন ভিন্ন মানুষ হলেও এই নারীদের জীবন সংগ্রামের গল্পগুলো একই রকম। এই অদম্য নারীরা সংগ্রাম করছেন বৈষম্য, বৈরিতা আর দারিদ্র্যের বিরুদ্ধে। বাংলাদেশের হৃদয় হতে এমন অসংখ্য হার না মানা মানুষের গল্পই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, শেখায় স্বপ্ন দেখতে।